গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে মহাকাশের গভীরতা চিরে আগুনের এক বিশাল গোলার মতো একটি স্পেসশিপ পৃথিবীর দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। সেই সময় বছরটি ছিল 1914, অর্থাৎ ভাইকিংদের যুগ। এই স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই পুরো আকাশ লাল রঙে ভরে যায়। এরপর এক ভয়ানক বিস্ফোরণের সাথে এটি নরওয়ের এক গভীর হ্রদের ঠিক মাঝখানে এসে আছড়ে পড়ে। চারপাশে জঙ্গলে থাকা সমস্ত পশু পাখি ভয়ে দিক বিদিক ছুটে পালাতে শুরু করে। স্পেসশিপটি ধীরে ধীরে হ্রদের পানিতে তলিয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত পরেই পানির উপরিভাগে দুজনকে ভেসে উঠতে দেখা যায়। দুজনেই অত্যন্ত অদ্ভুত এবং অত্যাধুনিক স্পেস স্যুট পরেছিল। এদের মধ্যে একজন ছিল আমাদের গল্পের নায়ক কেনান। কেনান অতি কষ্টে তার সঙ্গীকে পানি থেকে টেনে পাড়ে নিয়ে আসে, কিন্তু আফসোস, স্পেসশিপ ক্র্যাশ হওয়ার সময় পাওয়া চোটের কারণে তার সঙ্গীটি ইতিমধ্যেই মারা গিয়েছিল। কেনন তার মৃত বন্ধুর দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখে গভীর হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বুঝতে পারে যে এই অচেনা গ্রহে এখন সে একেবারেই একা। তীব্র ক্লান্তি এবং মানসিক ধাক্কার কারণে সে এখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর ক্যাননের চোখ খুলে সে হ্রদে ভাসতে থাকা একটি কম্পিউটার ইউনিট দেখতে পায় এবং সেটিকে পানি থেকে বাইরে টেনে তোলে। সে যখন সিস্টেমটি চেক করে তখন কম্পিউটার তাকে জানায় যে চারপাশে এমন কোনো স্পেসশিপ উপস্থিত নেই যা তার সাহায্যের জন্য আসতে পারে। এর মানে পরিষ্কার ছিল, এই গ্রহ থেকে বের হওয়ার জন্য আর কোনো পথ বাকি নেই। কেনন বুঝতে পারে যে যদি তাকে এখানে বেঁচে থাকতে হয় তবে তাকে এই দুনিয়ার মানুষ এবং তাদের ভাষা বুঝতে হবে। সে তার কম্পিউটারের সাহায্যে এক অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়ার মাধ্যমে এই গ্রহের ভাষা, সংস্কৃতি এবং জ্ঞান সরাসরি তার মস্তিষ্কে ডাউনলোড করা হয়। এই প্রক্রিয়াটি এতটাই কষ্টদায়ক ছিল যে তা দেখেই আন্দাজ করা যাচ্ছিল কেনন কতটা যন্ত্রণা সহ্য করছে। এরপর সে তার ভেঙে যাওয়া স্পেসশিপের ধ্বংসাবশেষ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। সে একটি বিশেষ ধরনের বন্দুকও পায়। ভাগ্যবশত সেটি তখনও কাজ করছিল। কেনন সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সামনের দিকে এগুতে হবে। তবে সবার আগে সে তার মৃত সঙ্গীকে পাথর দিয়ে একটি সম্মানজনক কবর দেয়। সে অন্য কোনো গ্রহের বাসিন্দা হলেও তার অনুভূতিগুলো ছিল একদম সাধারণ মানুষের মতোই। জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে কেনন অবশেষে একটি গ্রামের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায়। পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। চারদিকে কেবল মৃত্যু ও ধ্বংসের পরিবেশ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে সেখানে কোনো তলোয়ারবাজি বা স্বাভাবিক যুদ্ধের চিহ্ন ছিল না। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল দানব বা বুনু রাক্ষস পুরো গ্রামটিকেই একা ধ্বংস করে দিয়েছে। এমনকি গ্রামের কাছে পড়ে থাকা একটি বিশাল তিমির লাশ দেখেও আন্দাজ করা যাচ্ছিল যে আক্রমণকারী জীবটি কতটা শক্তিশালী ছিল। কেনন হঠাৎ অনুভব করেছে কেউ একজন আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। সে তখনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণের মধ্যে ঘুরসাওয়ার যোদ্ধাদের একটি দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরা ছিল ভাইকিং যোদ্ধা। তাদের নেতা ছিল উলফ্রিক। উলফ্রিক এক আঘাতেই ক্যাননকে অজ্ঞান করে দেয়। এরপর তারা তাকে বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। এই সংঘর্ষের সময় ক্যাননের সবচেয়ে বড় আশার আলোটিও তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। তার শক্তিশালী বন্দুকটি নদীর পানিতে পড়ে হারিয়ে যায়। এখন নিজের পরিচয় বা আত্মরক্ষার আর কোনো উপায় তার কাছে বাকি ছিল না। উলফ্রিক ক্যাননকে বন্দি অবস্থায় নিয়ে নিজের গ্রামে ফিরে আসে। এই গ্রামটির নাম ছিল হিরট। পুরো গ্রামটি বিশাল কাঠের দেয়াল দিয়ে ঘেরা ছিল, যাতে বাইরে শত্রুরা সহজে আসতে না পারে ভেতরে। এখানেই আমাদের দেখা হয় গ্রামের রাজা রথগার এবং তার সাহসী মেয়ে ফ্রেয়ার সাথে। ফ্রেয়া কোনো সাধারণ রাজকুমারী ছিল না, সে তলোয়ার চালনায় অত্যন্ত পারদর্শী ছিল। আমরা দেখতে পাই যে সে তার বাবার সাথেই তলোয়ারবাজির অনুশীলন করছে। উলফ্রিক যে ক্যাননকে ধরে এনেছিল সে ফ্রেয়াকে বিয়ে করতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল একদিন সে এই গ্রামের রাজা হবে, কিন্তু ফ্রেয়া তাকে একদমই পছন্দ করত না। তার চোখে উলফ্রিক ছিল একজন অহংকারী এবং দাম্ভিক লোক। উলফ্রিক যখন বন্দি ক্যাননকে গ্রামের ঠিক মাঝখানে নিয়ে আসে তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তার পোশাক এবং চেহারা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগছিল। গ্রামবাসী তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। এরপর উলফ্রিক তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি কুঁড়ে ঘরে নিয়ে যায়। সে জানতে চেয়েছিল ক্যানন কে এবং কোথা থেকে এসেছে। ক্যানন খুব বুদ্ধিমান ছিল। সে জানতো যে সে যদি সত্যিটা বলে দেয় যে সে মহাকাশ থেকে এসেছে তবে তাকে লোক পাগল ভাববে অথবা ডাইনি ভেবে মেরে ফেলবে। তাই সে মিথ্যে বলল। সে বলল, আমার নাম ক্যানন, আমি উত্তর দিকের একটি দ্বীপ থেকে এসেছি।
আমি এখানে একটি ড্রাগন শিকার করতে এসেছি। এটি শুনে উলফ্রিক এবং তার সঙ্গীরা উচ্চস্বরে হাসতে শুরু করে। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে ক্যানন কোনো ড্রাগন শিকারী হতে পারে। উল্টো তারা ভাবে যে সে হয়তো পাশের ধ্বংস হয়ে যাওয়া কোনো গ্রামের লোক অথবা কোনো শত্রুর চর। ক্যানন পালানোর চেষ্টা করে, কিন্তু ভাইকিং যোদ্ধারা সংখ্যায় ও শক্তিতে অনেক এগিয়ে ছিল। তারা তাকে লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। রাত হওয়ার পর ক্যানন শিকল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। সে একটি গরম লোহার রডের সাহায্যে নিজের বেড়ি গলানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে ফ্রেয়া আসে। সে আসলে ক্যাননের ক্ষতগুলো চিকিৎসা করতে এসেছিল। ফ্রেয়া যখন তার চোখের দিকে তাকায় তখন সে অনুভব করতে পারে যে এই লোকটি কোনো সাধারণ অপরাধী নয়। সে ক্যাননকে জিজ্ঞাসা করে যে পাশের গ্রামটি কি সেই ধ্বংস করেছে। ক্যানন কোনো দ্বিধা ছাড়াই বলে যে এই ধ্বংসলীলার সাথে তার কোনো সম্পর্ক নেই, তবে সে পুরো সত্যটাও প্রকাশ করে না। কিছুক্ষণ পর ক্যানন হঠাৎ সুযোগ বুঝে ফ্রেয়াকে ধাক্কা দেয় এবং প্রহরীর উপর হামলা করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মনে হচ্ছিল সে হয়তো সফল হয়ে যাবে, কিন্তু তখনই পুরো গ্রামে বিপদের ঘণ্টা বাজতে শুরু করে। এক মুহূর্তের মধ্যেই চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই ভাবে যে হয়তো প্রতিবেশী গ্রামের রাজা গুনার নিজের সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে এসেছে। উলফ্রিক এবং তার যোদ্ধারা তখনই অস্ত্র নিয়ে বাইরের দিকে ছুটে যায়, কিন্তু তারা যখন গ্রামের বাইরে পৌঁছায় তখন সেখানে কোনো সৈন্য দেখা যায় না, কোনো মানুষ নেই, কোনো সেনাবাহিনী নেই। চারদিকে শুধু নিশ্চিদ্র অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে আসছিল একটি অদ্ভুত এবং ভয়ানক গর্জন। গ্রামের আস্তাবল যেখানে ঘোড়া রাখা হতো সেখানে একটি ভয়ানক জীব লুকিয়েছিল। এটি কোনো সাধারণ পশু ছিল না, এটি ছিল মুরুইন, সেই জীবটি যা ক্যাননের স্পেসশিপে লুকিয়ে এই দুনিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিছু সেকেন্ডের মধ্যে সে একজন প্রহরীর উপর ঝাঁপিয়ে পড়ে। তার আর্তচিৎকার পুরো গ্রামে প্রতিধ্বনিত হয়। দানবটি তাকে টেনে হিচড়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। ক্যানন যখনই সেই জীবটিকে দেখে তার মুখের ভাব বদলে যায়। সে তখনই বুঝতে পারে যে তার সবচেয়ে বড় ভয়টি সত্যি প্রমাণিত হয়েছে। সে উচ্চস্বরে চিৎকার করে ওঠে, ওটা মুরুইন, আমি ওকেই খুঁজছিলাম। কিন্তু এই আতঙ্কের মুহূর্তে তার কথায় কেউ কান দেয় না। উল্টো পালানোর চেষ্টা করার অপরাধে লোকেরা ক্যাননকে আবার ধরে ফেলে। এবার তাকে একটি বড় পাথরের সাথে আরো শক্ত করে বেঁধে রাখা হয়। পরদিন সকালে পুরো গ্রামে ভয়ের পরিবেশ বিরাজ করছিল। কেউ বুঝতে পারছিল না যে গতরাতে আক্রমণটি ঠিক কিসে করেছিল। ঠিক সেই সময় গ্রামের একটি ছোট্ট অনাথ ছেলে এরিক ক্যাননের কাছে আসে। সে চুপচাপ তাকে কিছুটা রুটি খেতে দেয়। এরিকের এই সরলতা দেখে ক্যানন আবেগপ্রবণ হয়ে পড়ে। তার নিজের অতীতের কথা মনে পড়তে থাকে। নিজের গ্রহে তারও একটি সাজানো পরিবার ছিল, কিন্তু মুরুইন প্রজাতির আক্রমণে তার সবকিছু কেড়ে নিয়েছিল। কিছুক্ষণ পর গ্রামের রাজা রথগার ক্যাননকে নিজের কাছে ডেকে পাঠান। রাজা তাকে জিজ্ঞাসা করেন যে গত রাতে সে ঠিক কোন জীবের কথা বলেছিল। এবার প্রথমবারের মতো ক্যানন সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে বলে যে এটি কোনো সাধারণ পশু নয়, এটি অত্যন্ত বিপজ্জনক এক শিকারী। এটি আলোর ব্যবহার করে নিজের শিকারকে বিভ্রান্ত করে। এর শরীরের চামড়া এতটাই শক্ত যে সাধারণ অস্ত্র এতে আঘাত করলে তা অকেজু হয়ে যায়। এরপর সে এটাও স্বীকার করে যে এই দানবটি আসলে তারই কারণে এই গ্রহে চলে এসেছে। রাজা রদগার অনুভব করতে পারেন যে ক্যানন সত্যি কথা বলছে, কিন্তু উলফ্রিক তখনও তাকে বিশ্বাস করতে পারছিল না। সে চেয়েছিল ক্যাননকে তখনই মেরে ফেলা হোক। তা সত্ত্বেও রাজা রদগার তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ক্যানন তাদের সতর্ক করে দেয়, আমরা যদি এখনই একে না থামাই তবে এটি পুরো গ্রাম ধ্বংস করে দেবে। এরপর একটি শিকার অভিযানের প্রস্তুতি শুরু হয়। ক্যাননও তাদের সাথে যেতে চায়। তাকে একটি ঘোড়াও দেওয়া হয়, কিন্তু ঠিক সেই সময়ে ফ্রেয়া তার কাছে আসে। সে গতরাতের আচরণের প্রতিশোধ নিতে ক্যাননকে এক জোরালো ঘুষি মারে। এরপর সবাই জঙ্গলের দিকে রওনা দেয়। রাজা রথগার, উলফ্রিক, ক্যানন এবং অনেক সাহসী যোদ্ধা। যেহেতু কেউ ক্যাননকে পুরোপুরি বিশ্বাস করছিল না, তাই তাকে কোনো অস্ত্র দেওয়া হয়নি। উল্টো তার উপর অনবরত নজর রাখা হচ্ছিল। জঙ্গলের ভেতরে যাওয়ার সময় তারা অনেক ভয়ানক দৃশ্য দেখতে পায়। গাছে ঝুলে থাকা মানুষের লাশ, ঘোড়ার কাটা ঘাড় আর চারদিকে মৃত্যুর গন্ধ। প্রত্যেকে ভয়ের ছায়ায় সামনের দিকে এগোচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি বড় গুহার সামনে পৌঁছায়। গুহার ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসছিল। সবার বিশ্বাস হয়ে যায় যে এটাই সেই দানবের আস্তানা। সাহসিকতা দেখিয়ে সবাই গুহার ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখতে পায় তা ছিল একদমই আলাদা। সেটি কোনো এলিয়েন বা দানব ছিল না, বরং একটি বিশাল এবং অত্যন্ত ক্রুদ্ধ ভাল্লুক ছিল। ভাল্লুকটি তখনই তাদের উপর আক্রমণ করে বসে। এক মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। ভাইকিং যোদ্ধারা তাদের তলোয়ার ও বল্লম দিয়ে তার মোকাবেলা করতে থাকে, কিন্তু ভাল্লুকের শক্তি ছিল অনেক বেশি। লড়াইয়ের সময় অনেক যোদ্ধা আহত হয়। ঠিক সেই সময় ক্যানন নিজের বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দেয়। সে সঠিক সময়ে মোক্ষম আঘাত করে সেই বিশাল ভাল্লুকটিকে একাই মেরে ফেলে।
ভাল্লুকটি মারা যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের মনে হয় যে গ্রামে হামলা করা পশুটি বোধহয় এটাই ছিল। রাজা রথকার ক্যাননের বিরুদ্ধে মুগ্ধ হয়ে যান। তিনি তার শিকলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেন। এখন ক্যানন আর বন্দী ছিল না, সে এক স্বাধীন মানুষে পরিণত হয়। ভাল্লুক মারার খুশিতে গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। চারদিকে খাওয়া দাওয়ার ধুম পড়ে যায়। লোকেরা নাচছিল, গান গাইছিল এবং জয়ের আনন্দে উদযাপন করছিল। এখন ক্যাননকেও ভাইকিংদের পোশাকে দেখা যায়। গ্রামবাসীরা প্রথমবারের মতো তাকে নিজেদের মাঝে মেনে নিতে শুরু করে। উৎসবের মাঝে ছোট এরিক তার কাছে আসে। ক্যানন সেই তলোয়ারটি এরিককে উপহার দেয়, যা দিয়ে সে ভাল্লুকটিকে মেরেছিল। এরিক ভীষণ খুশি হয়ে যায়। এমনকি উলফ্রিকও প্রথমবারের মতো ক্যাননের সাহসিকতাকে সম্মান জানায়। দুজন একসাথে শিল্ড গেমে অংশ নেয়। ধীরে ধীরে ক্যানন গ্রামের লোকদের সাথে মিশে যেতে শুরু করে। তার মনে হতে থাকে যে সে হয়তো তার নতুন এক পরিবার পেয়ে গেছে। কিন্তু তার মনে তখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে পুরোপুরি নিশ্চিত ছিল যে জীবটি তার নিজের গ্রহকে ধ্বংস করেছিল সেটি কোনো সাধারণ ভাল্লুক তো হতে পারে না। উৎসবের মাঝে সে ফ্রেয়াকে একপাশে ডেকে নিয়ে বলে, তোমরা ভুল করছো, ভাল্লুকটি সেই দানব ছিল না। মরুইন এখনও বেঁচে আছে এবং সে আবারও ফিরে আসবে। গ্রামের মানুষেরা তখনও নিজেদের জয়ের আনন্দ উদযাপনে মত্ত ছিল। চারদিকে হাসি, সঙ্গীত আর খুশির পরিবেশ বিরাজ করছিল। কিন্তু ঠিক সেই সময় আচমকা সবকিছু বদলে যায়। অন্ধকার চিরে ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত তীর গ্রামের দিকে আসতে শুরু করে। কিছু মুহূর্তের মধ্যেই গ্রামের মূল ফটকটি ভেঙে চুরমার হয়ে যায় এবং তার ভেতরে ঢুকে পড়ে এক নৃশংস সেনাবাহিনী। এই যোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছিল গুনার। গুনারের দৃঢ় বিশ্বাস ছিল যে রাজা রথগারই তাদের গ্রাম ধ্বংস করেছেন। সে মনে করত যে তার পরিবার এবং তার লোকদের মৃত্যুর পেছনে রথগারের হাত আছে, আর সেই কারণেই সে প্রতিশোধ নিতে এসেছিল। কয়েক সেকেন্ডের মধ্যে উৎসবের পরিবেশ একটি রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। এক পক্ষে ছিল গুনারের সেনাবাহিনী আর অন্য পক্ষে রথগারের যোদ্ধারা। তলোয়ারের ঝনঝনানি আর মানুষের আর্তচিৎকারে পুরো গ্রাম কেঁপে ওঠে। ক্যাননও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সে ফ্রেয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে গুনার সরাসরি রাজার রথগার পর্যন্ত পৌঁছে যায়। সে রাজাকে মাটিতে ফেলে দেয়। তারপর নিজের তলোয়ার তুলে চূড়ান্ত আঘাত করতে যাবে, ঠিক তখনই ক্যানন সেখানে পৌঁছে যায়। সে নিজের জীবন বাজি রেখে রথগারের জীবন বাঁচিয়ে নেয়। যদিও গুনারের সৈন্যরা তাকে সেখান থেকে জোরপূর্বক পেছনে টেনে নিয়ে যায়। পেছনে হঠার সময় গুনার চিৎকার করে বলে, আমি আবার ফিরে আসব এবং পরের বার তোমাদের কাউকেই বেঁচে ফিরতে দেব না। এরপর গুনার এবং তার বেঁচে থাকা সৈন্যরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। তাদের মনে হয়েছিল যে তারা এখন নিরাপদ, কিন্তু তারা এটা জানতো না যে জঙ্গলের অন্ধকারে তাদের চেয়ে বড় এক বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। পালাতে পালাতে গুনার দলের একজন লোক কিছুক্ষণের জন্য বাকিদের থেকে আলাদা হয়ে পড়ে। সে হ্রদের পাড়ে পৌঁছায়। তখনই হ্রদের কালো পানির ভেতর থেকে এক অদ্ভুত নাড়াচাড়া শুরু হয়। পরের মুহূর্তেই পানি থেকে বের হয়ে আসে মুরউইন। সেই লোকটি কিছু বোঝে ওঠার আগেই দানবটি তাকে গিলে ফেলে। তার চিৎকার কিছু সেকেন্ডের মধ্যেই বাতাসে মিলিয়ে যায়। এরপর মুরুইন গুনারের বাকি লোকদের পিছু নিতে শুরু করে। একে একে সৈন্যরা নিখোঁজ হতে থাকে। গুনারের লোকদের মনে হচ্ছিল যে হয়তো রথগারের সৈন্যরা তাদের পিছু নিয়েছে, কিন্তু শীঘ্রই তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। অন্ধকারের মাঝে হঠাৎ লাল এবং নীল আলো জ্বলতে শুরু করে। মুরউইন নিজের শরীর থেকে বের হওয়া আলো ব্যবহার করছিল। সে নিজের শিকারকে বিভ্রান্ত করে দিত এবং তারপর তাদের সহজেই শিকার করত। এখন গুনার এবং তার সঙ্গীরা মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল। প্রাণ বাঁচানোর জন্য তারা আবারও হিরোড গ্রামের দিকেই দৌড়াতে থাকে। গ্রামে পৌঁছানো মাত্রই তারা চিৎকার করতে শুরু করে, আমাদের ভেতরে আসতে দাও, ওটা মানুষ নয়, ওটা আস্ত একটা শয়তান। কিন্তু উলফ্রিকের মনে হয় যে এটি হয়তো গুনারের নতুন কোনো চাল। সে নিজের তীরন্দাজদের আক্রমণ করার নির্দেশ দেয়। তখনই ক্যানন উচ্চস্বরে চিৎকার করে ওঠে, না, ওদের মেরো না, আসল শত্রু ওরা নয়। ক্যানন নিজেই ছুটে গিয়ে গ্রামের দরজা খুলে দেয়। গুনার এবং তার কিছু বেঁচে থাকা সঙ্গী কোনো মতনে ভেতরে চলে আসে। আর ঠিক তখনই জঙ্গলের সীমানায় আবারও সেই লাল এবং নীল আলো দেখা যায়। পুরো গ্রাম একদম নিস্তব্ধ হয়ে যায়। সবাই শ্বাস বন্ধ করে সেই দিকে তাকাতে থাকে। কিছু সেকেন্ড পরই অন্ধকার থেকে বের হয়ে আসে স্বয়ং মুরউইন। এইবার প্রত্যেকে তাকে নিজের চোখে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। তার বিশাল শরীর, তার লম্বা ও বিপজ্জনক লেজ, তার জ্বলন্ত চোখ এবং তার ভয়ানক গর্জন। এখন আর ক্যাননের কথায় কারো কোনো সন্দেহ ছিল না। সবাই বুঝে গিয়েছিল যে ওই আসল শত্রু। আর এই চরম বিপদের সামনে দাঁড়িয়ে তাদের পুরনো সব শত্রুতা নিমিষেই শেষ হয়ে যায়। এবার গুনার, উলফ্রিক এবং রথগার একই টেবিলে এসে বসেছিল। ক্যানন তাদের বোঝায় যে খোলা মাঠে এই দানবের সাথে লড়াই করা হবে আত্মহত্যার শামিল। এর চামড়া লোহার বর্মের চেয়েও বেশি শক্ত আর এর গতি বিদ্যুতের মতো তীব্র।
যদি একে হারাতে হয় তবে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হবে। এরপর ক্যানন এক বিশাল পরিকল্পনা সবার সামনে তুলে ধরে। সে বলে গ্রামের প্রবেশদ্বারের সামনে একটি বিশাল গর্ত খোঁড়া হবে, সেই গর্তের ভেতরে সারিবদ্ধভাবে ধারালো কাঠের খোঁটা লাগানো হবে। তারপর পুরো গর্তটি তেল দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। যখন মুরুইন সেই গর্তে পড়বে তখন সাথে সাথে তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। উলফ্রিকের এই পরিকল্পনা পছন্দ হয় না। ক্যাননের ওপর তখনও তার পুরোপুরি ভরসা ছিল না। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং বিষয়টি এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু রাজা রথগার মাঝখানে এসে তাদের থামিয়ে দেন। তিনি বলেন, আমরা সেটাই করব যা ক্যানন বলছে। সে আমাদের প্রাণ বাঁচিয়েছে। এরপর পুরো গ্রামে পুরুদমে যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে যায়। বৃদ্ধ, শিশু, নারী এবং যোদ্ধা সবাই মিলে দিনরাত এক করে পরিশ্রম করতে থাকে। বিশাল গর্ত খোঁড়া হয়, তেল সংগ্রহ করা হয় এবং প্রচুর কাঠ জমা করা হয়। এই কঠিন সময়ে ক্যানন যেন এই গ্রামেরই একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। রাজা রথগার সবার সামনে তাকে এই গ্রামের একজন সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করেন। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝে একটি শান্ত মুহূর্ত আসে। এক রাতে ফ্রেয়া ক্যাননের জন্য খাবার নিয়ে আসে। দুজনে আগুনের পাশে বসে কথা বলছিল। ফ্রেয়া তাকে জিজ্ঞাসা করে যে মুরুইন আসলে কোথা থেকে এসেছে এবং সে তাকে কেন এত ঘৃণা করে। এরপর কিছুক্ষণ চুপ থাকার পর ক্যানন তার জীবনের সবচেয়ে বড় সত্যটি প্রকাশ করে। সে বলে, আসলে আমরাই আসল খলনায়ক। মুরুইনরা তাদের দুনিয়ায় শান্তিতেই বাস করত, কিন্তু আমাদের সভ্যতার নতুন নতুন গ্রহের উপর কবজা করত। আমরা নতুন নতুন দুনিয়া খুঁজতাম, তারপর সেগুলোকে নিজেদের কলোনি বানিয়ে নিতাম। আমরা যখন ওদের গ্রহে পৌঁছালাম তখন আমাদের সেই জায়গাটি পছন্দ হয়ে গেল, তাই আমরা ওখানকার আদি বাসিন্দাদের নির্মমভাবে শেষ করতে শুরু করলাম। আমরা পুরো গ্রহের উপর বোমাবর্ষণ করলাম, ওদের প্রজাতিকে প্রায় মিটিয়ে দিলাম, যাতে আমরা সেখানে আমাদের শহর গড়ে তুলতে পারি। একথা বলতে বলতে ক্যাননের চোখ ভিজে গেল। সে আরও বলল, একদিন আমি যখন মিশনের জন্য বাইরে ছিলাম তখন একটি মরুইন কোনোভাবে বেঁচে গিয়েছিল। সে প্রতিশোধ নিতে আমাদের পুরো কলোনির উপর হামলা করে দেয়। এরপর সে আমার স্পেসশিপে লুকিয়ে পড়েছিল এবং আমি যখন ফিরে আসছিলাম তখন সে জাহাজের ভেতরেই আক্রমণ করে বসে। সে আক্রমণের কারণেই আমার স্পেসশিপটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ওই একই দুর্ঘটনায় আমার স্ত্রী আর আমার সন্তানও মারা যায়। ফ্রেয়া এটির জন্য কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারে যে ক্যানন কতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে। তারপর সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো যা হয়েছে তা ভুল হয়েছে, কিন্তু সেটি তোমার সিদ্ধান্ত ছিল না। তুমি তো শুধু আদেশ পালন করেছিলে। নিজেকে ক্ষমা করতে শেখো। এরপর ফ্রেয়া তার পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া তলোয়ারটি ক্যাননের হাতে তুলে দেয়। এটি ছিল তার দাদার তলোয়ার। ভাইকিংদের কাছে এটি ছিল এক মস্ত বড় সম্মানের প্রতীক। আর এবার প্রথমবারের মতো ক্যানন ভেতর থেকে অনুভব করে যে সে সত্যি এই দুনিয়ার একটি অংশ হয়ে উঠেছে। অবশেষে সেই ভয়ানক রাতটি চলেই আসে। পুরো গ্রাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। বিশাল গর্তটি নিখুঁতভাবে তৈরি ছিল, তাতে তেল ভরা হয়েছিল এবং ধারালো কাঠের খোঁটাগুলো যার যার জায়গায় বসানো হয়েছিল। প্রতিটি যোদ্ধা তাদের হাতে মশাল, বল্লম আর তলোয়ার নিয়ে চরম উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। ক্যানন এবং উলফ্রিক এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছিল। দুজনে গ্রামের বাইরে গিয়ে পজিশন নেয়। তাদের কাজ ছিল মুরউইনকে নিজেদের দিকে আকৃষ্ট করা এবং তাড়া খাইয়ে তাকে সরাসরি তৈরি করা ফাঁদের দিকে টেনে আনা। কিছুক্ষণ পর ক্যানন নিজের মশালটি অন্ধকারের দিকে ছুঁড়ে মারে। চারদিকে এক পিনপতন নীরবতা নেমে আসে। তারপর হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে লাল আলো জ্বলে ওঠে। এরপর নীল আলো দেখা যায় এবং পরের মুহূর্তে মুরউইন বাইরে বের হয়ে আসে। তার ভয়ানক গর্জন পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হয়। সে সরাসরি ক্যানন এবং উলফ্রিকের দিকে তেড়ে আসে। দুজনে তাদের পুরো শক্তি দিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করে। তারা দ্রুত সেই কাঠের সেতুটি পার হয় যা গর্তের উপরে তৈরি করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী মুরউইনের তাদের পেছনে তাড়া করতে করতে সরাসরি গর্তে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জীবনের সব সমীকরণ তো পরিকল্পনা অনুযায়ী হয় না। মুরউইন গর্তের কিনারায় পৌঁছেই হঠাৎ থেমে যায়। সে যেন আগে থেকেই বিপদ আঁচ করতে পেরেছিল। এটা দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এখন আসলে কি করা উচিত। ঠিক তখনই গ্রামের পুরোহিত সবাইকে সরিয়ে সামনে এগিয়ে আসে। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এটি কোনো শয়তানি শক্তির কাজ যা ঈশ্বরের প্রার্থনায় দূর হয়ে যাবে। সে প্রার্থনা করতে করতে সরাসরি মুরুইনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই দানবটি এক নিষ্ঠুর আঘাতেই তাকে মেরে ফেলে। পুরোহিতের এই অস্বাভাবিক মৃত্যুতে
পুরো গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন মুরুইন ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ক্যানন বুঝতে পারে যে এখন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। সে তখনই তেল ভর্তি গর্তে আগুন ধরিয়ে দেয়। কিছু সেকেন্ডের মধ্যেই পুরো গর্তটি একটি বিশাল আগুনের সমুদ্রে পরিণত হয়। ভয়ানক আগুনের লেলিহান শিখা আকাশ পর্যন্ত উঠতে থাকে এবং মুরুইন সেই আগুনের ভেতরে পড়ে যায়। সবাই খুশিতে চিৎকার করতে থাকে। তাদের মনে হয়েছিল যে অবশেষে দানবটি চিরতরে শেষ হয়ে গেছে, কিন্তু তাদের সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আগুনের ভেতর থেকে একটি জোরালো ও ক্রুদ্ধ গর্জন শোনা যায়। পরের মুহূর্তেই মুরুইন জ্বলন্ত আগুনের মাঝখান থেকে ছিটকে বাইরে বের হয়ে আসে। সে তখনও জীবিত ছিল। তার শরীর মারাত্মকভাবে পুড়ে খাক হয়ে গিয়েছিল, কিন্তু সে মারা যায়নি, বরং সে এখন আগের চেয়েও শতগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল। রাগে অন্ধ হয়ে মুরুইন সরাসরি গ্রামের ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে তাণ্ডব চালাতে শুরু করে। ঘরবাড়ি ভাঙতে থাকে, মানুষ দিকবিদিক চিৎকার করতে থাকে এবং সাহসী যোদ্ধারা একে একে তার নৃশংস আক্রমণের শিকার হতে থাকে। কিন্তু এরই মধ্যে আরেকটি ভয়ানক সত্য সামনে আসে, যা গ্রামের কেউ জানত না। এই দুনিয়ায় মুরুইন একা ছিল না, তার সাথে তার একটি বাচ্চাও ছিল। যখন সমস্ত যোদ্ধারা বড় মুরুইনের সাথে লড়াই করতে ব্যস্ত ছিল, তখন এই ছোট মুরুইন চুপচাপ গ্রামের সেই অংশে পৌঁছে যায় যেখানে নারী ও শিশুদের নিরাপদে লুকিয়ে রাখা হয়েছিল। ফ্রেয়া কাল বিলম্ব না করে তলোয়ার হাতে তার সামনে গিয়ে দাঁড়ায়। সে শিশুদের রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখে। কিন্তু ছোট মুরুইনও অত্যন্ত চতুর ও বিপজ্জনক ছিল। কিছু মুহূর্তের মধ্যেই ফ্রেয়া মারাত্মক বিপদে পড়ে যায়। ঠিক সেই চরম মুহূর্তে রাজা রদগার সেখানে এসে পৌঁছান। তিনি নিজের আদরের মেয়ের জীবন বাঁচানোর জন্যই নিজেই দানবের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ান। রাজা তার পুরো শক্তি দিয়ে লড়াই করেন, কিন্তু তার বয়স এখন আর আগের মতো তার সাথ দিচ্ছিল না, এবং দানবের আদিম শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। কিছুক্ষণের মধ্যেই ছোট মুরুইন তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। এর মধ্যে ক্যানন এবং উলফ্রিক সেখানে ধেয়ে আসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। বড় মুরুইন তার বাচ্চাকে সাথে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যায় এবং পেছনে ফেলে রেখে যায় কেবল মৃত্যু আর ধ্বংসস্তূপ। রাজা রদগার মাটিতে পড়েছিলেন, তার শেষ নিঃশ্বাসটুকু চলছিল। ফ্রেয়া তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। এর কিছু মুহূর্ত পরেই রাজা রদগার দুনিয়াকে চিরবিদায় জানান। পুরো গ্রাম এক অদ্ভুত এবং গভীর শোকে ডুবে যায়। তাদের সবচেয়ে প্রিয় রাজা আর বেঁচে ছিলেন না। সকাল হওয়া পর্যন্ত গ্রামটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। অনেক সাহসী যোদ্ধা মারা গিয়েছিল, অনেক ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছিল এবং প্রতিটি মুখেই দুঃখ পরিষ্কার বোঝা যাচ্ছিল। ফ্রেয়া তার বাবার নিথর দেহের পাশে বসে কাঁদছিল। উলফ্রিক নিজেকে দোষ দিচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল যে সে নিজের রাজাকে রক্ষা করতে পারেনি। ক্যানন বুঝতে পেরেছিল যে এখন সময় খুব কম বাকি আছে। মুরুইন আবারও ফিরে আসবে এবং পরের বার হয়তো কেউই আর বেঁচে ফিরতে পারবে না। সে এরিক এবং গ্রামের বাকি লোকদের বলে যে তাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। তাদের নৌকায় বসে নিরাপদ কোনো জায়গার দিকে রওনা দিতে হবে। কিন্তু ক্যানন নিচে যাবে না, কারণ তার একটি অসমাপ্ত কাজ বাকি ছিল। উলফ্রিক মানসিকভাবে পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে আক্ষেপ করে বলে, আমি রাজা হওয়ার যোগ্য নই, আমি আমার রাজ্যকে বাঁচাতে পারিনি। ক্যানন তার কাঁধে হাত রেখে এবং সান্ত্বনা দিয়ে বলে, তুমি একা নও, আমরা এই কাহিনীর শেষ একসাথেই করব। তবে এইবার আমরা তাদের আক্রমণের অপেক্ষা করব না, আমরা নিজেরাই ওদের আস্তানায় যাব এবং এই যুদ্ধকে চিরতরে শেষ করে দেব। ক্যানন জানতো যে মুরুইনরা কোনো গভীর গুহা বা ভূগর্ভস্থ জায়গায় বাস করে, কিন্তু এটি একটি বড় সমস্যা ছিল। তাদের কাছে এমন কোনো অস্ত্র ছিল না যা দানবের শক্ত চামড়া কাটতে পারে। সাধারণ লোহার তলোয়ারগুলো এক প্রকার অকেজই ছিল। তখনই ক্যাননের মাথায় একটি নতুন বুদ্ধি আসে। তার স্পেসশিপের ধাতু পৃথিবীর যে কোনো লোহার চেয়ে 1000 গুণ বেশি শক্ত ছিল। যদি সেই ধাতু দিয়ে নতুন অস্ত্র তৈরি করা যায়, তবে হয়তো মুরুইনকে মারা সম্ভব। এটাই ছিল তাদের শেষ আশা, এবং এবার চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু হতে চলেছিল। রাজা রদগারের মৃত্যুর পর পুরো গ্রাম গভীর শোকে নিমজ্জিত ছিল, কিন্তু দুঃখ প্রকাশের সময় এখন শেষ হয়ে গিয়েছিল। ক্যানন জানতো যে মুরুইনকে যদি আটকানো না যায় তবে কেউই নিরাপদ থাকবে না। তাই সে এবং উলফ্রিক চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। তাদের একমাত্র ভরসা ছিল স্পেসশিপের ধাতু দিয়ে তৈরি নতুন অস্ত্র, কারণ সাধারণ অস্ত্র মুরুইনের শক্ত চামড়া কোনোভাবেই ভেদ করতে পারত না। ক্যানন, উলফ্রিক এবং ফ্রেয়া সেই হ্রদের দিকে রওনা হয় যেখানে ক্যাননের স্পেসশিপটি আছড়ে পড়েছিল। হ্রদের পাড়ে পৌঁছে ক্যানন পানিতে নেমে পড়ে। একজন অভিজ্ঞ মহাকাশচারী হওয়ার কারণে সে সহজেই পানির গভীরে পৌঁছে যায়। সে ভেঙে যাওয়া স্পেসশিপের অংশগুলো খোঁজে এবং সেখান থেকে কিছু বিশেষ ধাতুর টুকরো বের করে আনে। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। হ্রদের নিচেও মৃত্যু তাদের জন্য অত পেতে বসেছিল।
হঠাৎ পানির ভেতর থেকে একটি মরুইন ক্যাননের উপর হামলা করে বসে। ক্যানন কোনো মতনে নিজেকে বাঁচিয়ে দ্রুত উপরিভাগের দিকে সাঁতরে ওঠে, কিন্তু এই সংঘর্ষের সময় তাদের নৌকাটি ভেঙে চুরমার হয়ে যায় এবং পরিস্থিতি পুরোপুরি বিগড়ে যায়। ক্যানন কোনো মতনে পাড়ে পৌঁছাতে পারে। সে উলফ্রিককে খুঁজে পেলেও ফ্রেয়াকে কোথাও দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে মরুইন ফ্রেয়াকে নিজের সাথে তুলে নিয়ে গেছে। ফ্রেয়া অপহৃত হয়েছে। এই খবর শুনে দুজনেরই মুখ শুকিয়ে যায়, কিন্তু তাদের কাছে দাঁড়িয়ে থাকার মতো একদম সময় ছিল না। তাদের ফ্রেয়াকে বাঁচাতে হতো এবং সেই সাথে এই যুদ্ধও শেষ করতে হতো। তারা স্পেসশিপ থেকে উদ্ধার হওয়া ধাতু নিয়ে দ্রুত গ্রামে ফিরে আসে। গ্রামের কামার বোরমিয়ার নিজের কাজের জন্য অত্যন্ত বিখ্যাত ছিল। ক্যানন যখন তাকে এই অদ্ভুত ধাতু দেখায়, সে অবাক হয়ে যায়। সে আগে কখনো এমন ধাতু দেখেনি। বোরমিয়ার পুরো মন দিয়ে নিজের কাজে লেগে পড়ে। সে চুল্লির আগুন আরো তেজ করে তোলে। আগুনের শিখা আরো দ্রুত উঁচুতে উঠতে থাকে। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর সে সেই বিশেষ ধাতুকে আকার দিতে শুরু করে। হাতুড়ির প্রতিটি আঘাতের সাথে সাথে একটি শক্তিশালী নতুন অস্ত্রের জন্ম হচ্ছিল। অবশেষে একটি বিশাল এবং অত্যন্ত ধারালো তলোয়ার তৈরি হয়। এত শক্তিশালী তলোয়ার ভাইকিংরা আগে কোনো দিন দেখেনি। এখন এই তলোয়ারই ছিল মরুইনকে মারার তাদের শেষ ভরসা। অন্যদিকে ফ্রেয়ার ধীরে ধীরে জ্ঞান ফেরে। সে যখন চোখ খোলে তখন নিজেকে একটি ভয়ানক গুহার ভেতরে আবিষ্কার করে। চারদিকে মানুষ এবং পশুর হাড়গোড় ছিটিয়েছিল। পচা লাশের গন্ধ পুরো বাতাসে ছড়িয়ে পড়েছিল। এটি ছিল মরুইনের আস্তানা, তাদের শিকার রাখার ঘর আর খাবারের ভাণ্ডার। এই ভয়াবহ দৃশ্য দেখে ফ্রেয়ার গায়ে লোম খাড়া হয়ে যায়। সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে ছোট্ট মরুইন এসে হাজির হয়। সে ফ্রেয়ার দিকে তীক্ষ্ণ নজর রাখছিল, যেন নিজের পরবর্তী শিকারকে পর্যবেক্ষণ করছে। ওদিকে ক্যানন এবং উলফ্রিক এখন পুরোপুরি ব্যস্ত হয়ে গিয়েছিল। নতুন সেই শক্তিশালী তলোয়ার এখন তাদের হাতে। কিছু সাহসী যোদ্ধাও নিজেদের জীবন বাঁচি রেখে তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি কামার বোরমিয়ারও তাদের সাথে যোগ দেয়। তারা একটি পুরনো কুয়ার রাস্তা দিয়ে মাটির নিচে নামতে শুরু করে। ক্যাননের বিশ্বাস ছিল যে এই রাস্তাই সরাসরি মরুইনের গুহা পর্যন্ত নিয়ে যায়। ধীরে ধীরে তারা অন্ধকারের গভীরে নামতে থাকে। তারা যত নিচে যাচ্ছিল পরিবেশ ততটাই ভয়ানক এবং দমবন্ধ হয়ে উঠছিল। অবশেষে তারা একটি বিশাল ভূগর্ভস্থ গুহায় এসে পৌঁছায়। গুহাটি এত বড় ছিল যে দেখতে কোনো রাজপ্রাসাদের মতো লাগছিল, কিন্তু সেখানকার দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ। গুহার একটি অংশে ফুটন্ত তপ্ত লাভার স্রোত বইছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা সরাসরি নরকে নেমে এসেছে। এখানেই তাদের মুখোমুখি দেখা হয় সেই ছোট মরুইনের সাথে, যে ফ্রেয়াকে অপহরণ করে এনেছিল। সে তাদের দেখা মাত্রই হিংস্রভাবে আক্রমণ করে বসে। এক মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। আকারে ছোট হওয়ার সত্ত্বেও সে ছিল অত্যন্ত শক্তিশালী। তার গতি এবং আক্রমণ করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে ছিল অনেক বেশি। লড়াইয়ের সময় অনেক ভাইকিং যোদ্ধা মারা যায়। একে একে ক্যাননের সঙ্গীরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এমনকি বর্বিরও সাহসিকতার সাথে লড়াই করতে করতে নিজের প্রাণ হারায়। যে কামার নিজের হাতের জাদুতে তাদের শেষ আশার আলো এই তলোয়ারটি তৈরি করেছিল, সে এখন চিরতরে তাদের ছেড়ে চলে গেছে। নিজেদের সঙ্গীদের এমন নির্মম মৃত্যু দেখে সবার বুক ভেঙে যায়, কিন্তু এখন আর পেছনে ফেরার কোনো রাস্তা ছিল না। তখনই হঠাৎ গুহার ভেতর থেকে একটি আকুল আর্তনাদ শোনা যায়। সেটি ফ্রেয়ার গলা ছিল। সে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল। ক্যানন তখনই বুঝতে পারে যে ফ্রেয়া এখনো বেঁচে আছে। একথা শোনার পর তাদের মধ্যে যেন নতুন করে শক্তির সঞ্চয় হয়। তারা আরো দ্রুত সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে আহত ছোট্ট মরুইন এখন ফ্রেয়ার দিকেই ধেয়ে আসছিল। যুদ্ধের সময় তার চোখে আঘাত লাগায় সে এখন প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। সে শুধু আওয়াজ শুনে শুনে আক্রমণ করার চেষ্টা করছিল। ফ্রেয়া যতটা সম্ভব নিজের শ্বাসরোধ করে চুপ থাকার চেষ্টা করে, কিন্তু দানবটি অনবরত তার গন্ধ শুকে ঠিক তার দিকেই এগিয়ে আসছিল। ক্যানন এবং উলফ্রিক সেখানে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তারা তখনও বেশ দূরে ছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না ফ্রেয়াকে এই মুহূর্তে কিভাবে বাঁচানো যায়। ঠিক তখনই ক্যানন এক মারাত্মক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে নিজের নতুন তলোয়ারটি পুরো শক্তি দিয়ে ফ্রেয়ার দিকে ছুঁড়ে মারে। ফ্রেয়া কোনো মতে শূন্যে ভেসে আসা তলোয়ারটি লুফে নেয়। ঠিক সেই মুহূর্তেই ছোট মরুইন তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফ্রেয়া সঠিক সময়ে তলোয়ারটি তোলে এবং নিজের পুরো শক্তি দিয়ে আঘাত করে। এক মরণকামড় আঘাতেই তলোয়ারটি দানবের মাথা চিরে দুভাগ করে দেয়। ছোট মরুইন নিথর হয়ে সেখানেই ঢলে পড়ে। তার মৃত্যুর সাথে সাথে পুরো গুহায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। ফ্রেয়ার মনে এখন আর কোনো ভয় ছিল না। তার চোখে ছিল শুধু প্রতিশোধের আগুন। ক্যানন এবং উলফ্রিক ফ্রেয়ার কাছে এসে পৌঁছায়। তাকে অক্ষত ও নিরাপদ দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের সেই স্বস্তি
বেশি সময় স্থায়ী হয়নি, কারণ এই গুহায় এখনও এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক আসল দানবটি উপস্থিত ছিল। ছোট মরুইনের মৃত্যুর পরপরই এক ভয়ানক গর্জন পুরো ভূগর্ভস্থ এলাকায় প্রতিধ্বনিত হয়ে ওঠে। ক্যানন এবং বাকিরা তখনই বুঝতে পারে যে মরুইন চলে এসেছে। দানবটি তার বাচ্চার মৃতদেহের কাছে পৌঁছায় এবং কিছু মুহূর্ত সেটির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর তার জ্বলন্ত চোখে আগের চেয়েও 1000 গুণ বেশি ক্রোধ দেখা দিতে শুরু করে। এখন সে শুধু আর শিকার করতে আসেনি, সে এসেছে তার সন্তানের হত্যার প্রতিশোধ নিতে। পরের মুহূর্তেই সে পুরো শক্তি দিয়ে ক্যানন এবং তার সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ে। গুহার ভেতরে আবারও এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। দানবের প্রতিটি আঘাতেই যেন অবধারিত মৃত্যু ডেকে আনছিল। ক্যানন, ফ্রেয়া এবং উলফ্রিক কোনো মতনে তার মরণকামড় আক্রমণ থেকে বেঁচে পেছনের দিকে হটতে থাকে। তারা খুব ভালো করেই জানতো যে সরাসরি মোকাবেলায় এই পিশাচের সামনে বেশি সময় টিকে থাকা সম্ভব হবে না, তাই তারা গুহা থেকে বাইরে বের হওয়ার জন্য দৌড়াতে থাকে। মরুইন অনবরত তাদের পিছু তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি উঁচু পাহাড়ি জলপ্রপাতের কিনারায় পৌঁছে যায়। তাদের সামনে ছিল গভীর পাতাল খাদ, আর পেছনে সাক্ষাৎ মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল মরুইন। এখন আর বেঁচে ফেরার কোনো উপায়ই অবশিষ্ট ছিল না। ক্যানন এবং ফ্রেয়া অপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই উলফ্রিক নিজে থেকে পেছনে রয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে কেউ যদি এই মুহূর্তে দানবটিকে আটকে না রাখে তবে কেউই আর বেঁচে ফিরতে পারবে না। সে নিজের তলোয়ারটি শক্ত করে ধরে সরাসরি মরুইনের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ায়। এটি ছিল তার জীবনের শেষ লড়াই। উলফ্রিক পুরো বীরত্বের সাথে দানবের ওপর আক্রমণ চালায়। সে অনবরত তার ওপর আঘাত করতে থাকে এবং দানবটিকে এক জায়গায় আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে, যাতে ক্যানন এবং ফ্রেয়া নিরাপদ দূরত্বে যাওয়ার সময় পায়। কিন্তু মরুইনের দানবীয় শক্তি ছিল অনেক বেশি। কিছুক্ষণের মধ্যেই সে উলফ্রিককে সজোরে শূন্যে তুলে পাথরের ওপর আছড়ে মারে। উলফ্রিক মারাত্মকভাবে জখম হয়, তা সত্ত্বেও সে হার মানেনি। সে শেষবারের মতো উঠে দাঁড়ায় এবং দানবের মুখে এক জোরালো আঘাত করে। তার এই অতুলনীয় সাহসিকতার কারণে ক্যানন এবং ফ্রেয়া সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু উলফ্রিককে এর জন্য নিজের জীবনের এক মস্ত বড় মূল্য চুকাতে হয়েছিল। সে জেনে গিয়েছিল যে এখন তার সময় ঘনিয়ে এসেছে। মরুইন এখন উলফ্রিককে ছেড়ে সরাসরি ক্যাননের দিকে এগোয় এবং শুরু হয় এই কাহিনীর সবচেয়ে বড় ও চূড়ান্ত লড়াই। ক্যানন নিজের বিশেষ নতুন তলোয়ারটি বের করে তার পুরো শক্তি দিয়ে দানবের মোকাবেলা করে। দুজনের মধ্যে এক মারাত্মক সংঘর্ষ হতে থাকে। ফ্রেয়া অপর থেকে অনবরত তাকে সাহায্য করতে থাকে। মরুইন বহুবার ক্যাননকে পিষে মারার চেষ্টা করে, কিন্তু ক্যানন প্রতিবারই চতুরতার সাথে বেঁচে যায়। একটি সঠিক ও মোক্ষম সুযোগের অপেক্ষা করতে করতে সে লড়াই চালিয়ে যাচ্ছিল। অবশেষে সেই মোক্ষম সুযোগটি সে পেয়ে যায়। সে তার পুরো শক্তি দিয়ে তলোয়ার ঘোরায় এবং এক কোপেই দানবের একটি হাত কেটে আলাদা করে ফেলে। মরুইন তীব্র যন্ত্রণায় গর্জে ওঠে, আর সেই ক্ষণেই ভারসাম্য হারিয়ে সে গভীর খাদের মধ্যে ছিটকে পড়ে যায়। তার আর্তনাদ ধীরে ধীরে দূর থেকে দূরে মিলিয়ে যায় এবং এভাবেই চিরতরে শেষ হয়ে যায় সেই ভয়ানক অধ্যায়। অবশেষে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটেছিল। মরুইন মারা গিয়েছিল। যে দানবটি একসময় মহাকাশের অনেক দুনিয়া ধ্বংস করেছিল তা এখন এই পৃথিবীর মাটিতে চিরতরে শেষ হয়ে গেল। ক্যানন এবং ফ্রেয়া তখনই ছুটে উলফ্রিকের কাছে ফিরে আসে। উলফ্রিক মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তার শ্বাস প্রশ্বাস খুব ধীর হয়ে এসেছিল। সে জানতো যে এখন আর বেশি সময় বাকি নেই। সে ক্যাননকে নিজের কাছে ডাকে এবং নিজের রাজকীয় পদকের দিকে ইশারা করে। অত্যন্ত দুর্বল কণ্ঠে সে বলে, তুমি আমাদের রাজা হওয়ার যোগ্য। আমার শুধু একটা জিনিসেরই আফসোস, আমাদের বন্ধুত্বটা বড্ড দেরিতে হলো। ক্যানন তার কথা শুনে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। সে উলফ্রিকের হাত শক্ত করে ধরে বলে, আমরা বন্ধু, আমরা সবসময়ই বন্ধু থাকবো। একথা শুনে উলফ্রিকের মলিন মুখে হালকা একটু স্বস্তির হাসি ফুটে এবং কিছু মুহূর্ত পরই সে চিরতরে চোখ বন্ধ করে দেয়। যে লোকটি একসময় ক্যাননকে সবচেয়ে বেশি সন্দেহ করেছিল, জীবনের শেষ মুহূর্তে সেই তার উপর সবচেয়ে বড় ভরসা রেখে গেল। এরপর ক্যানন এবং ফ্রেয়া ওপরে উঠে গুহার বাইরে পৌঁছায়। সেখানে নিচে নদীর পাড়ে নৌকায় গ্রামের বেঁচে থাকা মানুষগুলো তাদেরই অপেক্ষায় বসেছিল। ছোট এরিকো সেখানেই উপস্থিত ছিল। মানুষ যখন দেখে যে ক্যানন এবং ফ্রেয়া অক্ষত অবস্থায় জীবিত ফিরে এসেছে, তখন সবার মুখে স্বস্তির ছাপ দেখা যায়। এরপর দুজনে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু এই কাহিনী এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু সময় পর ক্যানন একা আবারও সেই জায়গায় ফিরে আসে যেখানে তার স্পেসশিপের ধ্বংসাবশেষ পড়েছিল। সে তার মৃত স্ত্রীর ক্যাপসুলের ভেতরে ভেঙে যাওয়া অংশটির দিকে অপলক তাকিয়ে থাকে। তার নিজের পুরনো জীবনের স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে।
তখন আমরা জানতে পারি যে তার স্ত্রীর মৃত্যু আসলে সরাসরি মরণের কারণে হয়নি, কারণ সে স্পেসশিপের দুর্ঘটনার আঘাতেই মারা গিয়েছিল। ক্যানন তার স্ত্রীকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর সে স্পেসশিপের মূল কমিউনিকেশন ডিভাইসের কাছে পৌঁছায়। এটি ছিল সেই যন্ত্র যা উদ্ধার হওয়ার আশায় অনবরত মহাকাশে সে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিল, যাতে অন্য কোনো মহাকাশযান এসে তাকে নিয়ে যেতে পারে। ক্যানন কিছুক্ষণ সেই যন্ত্রটির দিকে তাকিয়ে থাকে। তারপর সে নিজের বিশেষ তলোয়ারটি বের করে এক জোরালো আঘাতেই সেই জীবাশ্মটি চিরতরে বন্ধ করে দেয়। সে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সে আর তার পুরনো উন্নত দুনিয়ায় ফিরে যেতে চায়নি, সে এই পৃথিবী ছেড়ে যেতে চায়নি, কারণ এখানেই সে নিঃস্বার্থ বন্ধু পেয়েছিল, এখানেই সে নিজের নতুন পরিবার খুঁজে পেয়েছিল এবং এখানেই সে তার সত্যিকারের ভালোবাসা পেয়েছিল। এরপর ফ্রেয়া ভাইকিং ঐতিহ্য অনুযায়ী যুদ্ধে প্রাণ হারানো সমস্ত বীর যোদ্ধাদের শেষ সম্মান জানায়। তারপর সে সমবেত লোকদের ক্যাননের বীরত্বের গল্প শোনায়। সে বলে, একটা সময় ছিল যখন ক্যানন আমাদের কাছে কেবলই একজন অপরিচিত ব্যক্তি ছিল, এমন একজন মানুষ যে অন্য কোনো অজানা দুনিয়া থেকে এসেছিল, কিন্তু আজ সেই আমাদের মানুষদের নেতা, আজ সেই আমাদের নতুন রাজা। ধীরে ধীরে সময় বয়ে যায়। ক্যানন এবং ফ্রেয়া একে অপরকে বিয়ে করে নেয়। উলফ্রিকের মৃত্যুর পর ক্যানন পুরো গ্রামের শাসনভার নিজের কাঁধে তুলে নেয়, আর ছোট্ট এরিক, যে সবার আগে তাকে পরম মমতায় রুটি এগিয়ে দিয়েছিল, তাকে ক্যানন নিজের সন্তানের মতো বড় করতে থাকে। এইভাবে একজন একাকী মহাকাশচারী, যে একসময় এই দুনিয়ায় সম্পূর্ণ অপরিচিত এক ভিনগ্রহী হয়ে এসেছিল, অবশেষে সে নিজের আসল ঘর খুঁজে পায়। আর এখানেই শেষ হয় ক্যানন এবং ভাইকিংদের এই অদ্ভুত ও রোমাঞ্চকর কাহিনী। বন্ধুরা, যদি আপনি ক্যাননের জায়গায় হতেন, তবে কি নিজের উন্নত দুনিয়ায় ফিরে যেতেন, নাকি এই পৃথিবীর বুকে ভালোবাসা আর পরিবারকে বেছে নিতেন? আপনার মূল্যবান উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাহিনীটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমনই আরও চমৎকার সব মুভি এক্সপ্লেনেশন খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলছে।